কলেজের সব ছাত্রছাত্রীর মুখে এখন শুধু আদ্রিয়ান আর মেঘের কথা, যার আভাস তিহানের কানে যায়। সারা ক্লাসরুম জুড়ে খুঁজেও মেঘের সন্ধান না পেয়ে বাধ্য হয়ে ছুটে যায় আদ্রিয়ানের কেবিনে। বৌরি আবহাওয়া বিরাজ করছে প্রকৃতির মাঝে। মৃদু বাতাস বয়ে যাচ্ছে কেবিনের সোফায়। আদ্রিয়ানের বাহুর শক্ত বাঁধনে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে মেঘ। সিঁড়ি দিয়ে উপরে উঠে কেবিনের বাহিরে গিয়ে দাঁড়ায় তিহান। মনে সংকোচ নিয়ে দরজায় কড়া নাড়ে, কিন্তু আদ্রিয়ান আর মেঘ ঘুমিয়ে থাকায় শুনতে পায় না। তিহান বেশ কয়েকবার দরজায় কড়া নাড়ে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তিহান মাথা উঁচু করে কেবিনের কাছের ফাঁকা অংশ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু দরজায় ঝুলন্ত পর্দার জন্য দেখতে পায় না। হঠাৎ পূর্ব দিগন্ত থেকে আসা বৌরি বাতাসে কেবিনের পর্দা থপ করে সরে যায়। হালকা মৃদু আলোয় রুমের সাইডে সোফায় দুইটি দেহের ঘুমন্ত আলিঙ্গনের দৃশ্য দেখে তিহান স্তব্ধ হয়ে যায়। তার সারা শরীরের প্রতিটি শিরায় উপশিরায় চিনচিন ব্যথা শুরু হয়। কাছের জানলায় হাত দিয়ে নিজের শরীরে ভর ছেড়ে দেয়। তার চোখে অশ্রুকণা জড়িয়ে পড়ে। প্রত্যেক মানুষের জীবনে প্রথম প্রেম এক আলাদা অনুভূতির সৃষ্টি করে। তিহানের জীবনেও হয়তো তাই ছিল। রিমঝিম এক বর্ষায় প্রথম দেখা হয় মেঘের সাথে তিহানের। প্রথম দেখায় প্রেমে পড়ে যায় সে। মনে অজান্তেই কত স্বপ্ন আর ইচ্ছার মেলা সাজিয়েছিল, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো বুকে ঘুমিয়ে থাকতে দেখার মতো নিষ্ঠুর অনুভূতির শিকার হবে তা জানতো না। তিহানের দুই চোখের কোণায় মৃদু পানি জমে যায়। অবশেষে তিহানের সন্দেহ সঠিক ছিল। মেঘ আদ্রিয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, মানে তারা একে অপরকে ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে গিয়ে তিহানের কণ্ঠে চাপা কান্না উৎফুল্লিত হয়। তার দ্বারা এই কেবিনের সামনে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। তিহান দ্রুত কেবিনের দরজা থেকে সরে দাঁড়ায়, নিজেকে শান্ত করে সিঁড়ি দিয়ে গটগট করে নিচে চলে যায়। কিন্তু অর্ধেক সিঁড়ি অবধি নামার আগেই তার দেখা হয় নোহার সাথে। মূলত নোহা মেঘকে দেখার জন্য কেবিনে এসেছিল। ছাত্রছাত্রী সবার মুখে আদ্রিয়ান আর মেঘের কথা শুনে নোহা কেবিনের দিকে ছুটে আসে। হঠাৎ মেঘকে কোলে নিবে কেন আদ্রিয়ান স্যার? মেঘ কি অসুস্থ? সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তিহানের সাথে দেখা হয় নোহা। তিহান শরীর ছেড়ে দিয়ে অবশ ভঙ্গিতে হেঁটে যাচ্ছিল। তার পাশে থাকা নোহার দিকে তাকিয়ে দেখেনি কেবিন থেকে তিহান মেঘের সাথে দেখা করে এসেছে। নোহা প্রশ্ন করে, তিহান, আপনার সাথে কি মেঘের দেখা হয়েছে? মেঘ কি অসুস্থ? ওর শরীরের অবস্থা এখন কেমন? নোহার কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যায় তিহান। তার মাথায় এখন কোনো কথাই ঢুকছে না। এমন চুপচাপ তিহানকে চলে যেতে দেখে নোহা ভীষণ অবাক হয়। প্রায় কয়েক ঘন্টা পর পর এই তিহানের কি হয়? 5 মিনিট হাসি খুশি থাকলে আর 10 মুখ গম্ভীর করে বসে থাকে। মুখ চোখে এমন দেবদাসের মতো করে রাখে কেন? অদ্ভুত। থাক, তার এই সব চিন্তা করার কি প্রয়োজন? আগে মেঘের শরীরের অবস্থা জানার প্রয়োজন। নোহা পুনরায় কেবিনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। ঘুম ঘুম চোখে ফিটফিট করে চোখ তুলে তাকায় মেঘ। দক্ষিণা থমকা হাওয়ায় জানালার পর্দা নড়ে উঠল। আকাশে কালো মেঘ জমেছে, এখন হয়তো বৃষ্টি পড়বে। বাতাসের বেগ এত তীব্র নয়, মৃদু গুড়ি গুড়ি বর্ষণ হবে। ঝড়ের পূর্বাভাসে আগমন দিতে আকাশে তড়িৎ বেগে বজ্রপাত শুরু হয়। ঘুম জড়ানো অবস্থায় বাহির থেকে আসা বজ্রপাতের শব্দ বয়ে কেঁপে ওঠে মেঘ। হঠাৎ অসময়ে এমন বৃষ্টির কারণ উপলব্ধি করতে পারল না, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, এখনই তার ঘুম থেকে ওঠা উচিত। দ্রুত শুয়ে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে মেঘ, কিন্তু সম্ভব হয় না। তার বাহুদ্বয় অন্য কারো অধীনে। এপাশ মাথা করে মুখ উঁচু করে তাকায় মেঘ। হঠাৎ আদ্রিয়ানকে দেখে চমকে ওঠে। আদ্রিয়ান এখানে কি করছে? তার এখন কলেজে থাকার কথা, তবে প্রশ্নটা মনে মনে করে উত্তর খোঁজার
উদ্দেশ্যে চারপাশে তাকায়। টেবিলের মধ্যে ছোট ফ্রেমের মধ্যে আদ্রিয়ানের ছবি দেখে তার হুঁশ ফিরে আসে। মাথায় চাপ প্রয়োগ করে ঘুমিয়ে পড়ার আগের ঘটনা মনে করে। সাথে সাথেই চমকে যায়। মেঘ এতক্ষণ আদ্রিয়ানের সাথে ছিল, তাও আবার কলেজে। কেউ যদি তাদের একসাথে দেখে ফেলে তখন? কলেজ গাউনে কোলে তোলার ঘটনা নিয়ে নিশ্চয়ই যথেষ্ট সমালোচনা হয়েছে। মেঘের এখন নিজের ওপর রাগ হচ্ছে, গালিও দিতে ইচ্ছে করছে। তখন জিয়া এসেছে বলে মেঘ সোফায় ঘুমানোর মিথ্যা নাটক করেছিল, কিন্তু সত্যি সত্যি যে ঘুমিয়ে পড়বে তা হয়তো ভাবেনি। মেঘ বিরক্ত মাখা মুখ নিয়ে আশেপাশে চোখ বুলায়। তখনই তার চোখ আটকে যায় আদ্রিয়ানের ঘুমন্ত মুখশ্রীর ওপর। মনের একরাশ বিরক্তি দূরে ঠেলে ঘুমন্ত স্বামীর কাছে এগিয়ে যায় মেঘ। সোফায় সংকুচিত জায়গায় ছড়িয়ে থাকা আদ্রিয়ানের বাম হাতের ওপর মাথা রাখে। মাথা এগিয়ে নিয়ে এসে কাঁধে শুয়ে পড়ে মেঘ। খুব নিকট থেকে নিখুঁত চোখে আদ্রিয়ানকে পর্যবেক্ষণ করতে থাকে মেঘ। তার ডান হাতের আঙুল দিয়ে প্রথমেই আদ্রিয়ানের কপাল ছুঁয়ে দেয়, এরপর ধীরে ধীরে অগ্রসর হয় আদ্রর শুরু নাকে। ঠোঁটে আঙুল ছুঁয়ে হালকা স্লাইড করে নেয়। দুষ্টু হাসি দিয়ে মেঘ কাঁধে থাকা মাথা এগিয়ে নিয়ে ঘুমন্ত আদ্রিয়ানের মুখশ্রী খুব নিকটে নিয়ে যায়। মাথা একটু নিচু করে যখন আদ্রিয়ানের ঠোঁটের কাছে যাবে, তার আগেই বাম হাত দিয়ে মাথার চুলে শক্ত চাপ প্রয়োগ করে নিজের ঠোঁটে মিশিয়ে নেয় আদ্রিয়ান মেঘকে। হঠাৎ আদ্রিয়ানের এমন কাণ্ডে মাত্রা অতিরিক্ত অবাক হয় মেঘ। ধপ করে চোখ খুলে তাকায় আদ্রিয়ান। মুখে তার রহস্যময় হাসি আর ঠোঁটে মেঘের উষ্ণ ঠোঁট। খানিক সময়ের জন্য অবাক হয়ে যায় মেঘ, কিন্তু যখন আদ্রিয়ানের চালাকি বুঝে ওঠে, ব্যথা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে সে। কিন্তু পুরুষালী আদ্রর শক্তির কাছে পরাজিত হয়ে নিজ স্বামীর কাছে আত্মসমর্পণ করো। প্রায় 5 মিনিট পর যখন মেঘের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তখন হাত দিয়ে আদ্রিয়ানের বুকে মৃদু থাপ্পড় দেয় মেঘ। তার কর্মকাণ্ডে প্রমাণ করে দেয় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এখনই ছেড়ে দিতে। কিন্তু আদ্রিয়ান এখন ঘরের মধ্যে চলে গেছে, তার ঠোঁটের পৃষ্ঠে শক্ত করে চেপে ধরে মেঘকে। মেঘ আর পারবে না। এইবার নিঃশ্বাস না ছাড়লে সে মারা যাবে। উপরন্ত উপায় না পেয়ে বাধ্য হয়ে আদ্রিয়ানের ঠোঁটে কামড় বসায় মেঘ। বেশ জোরে লাগে ঠোঁট। হঠাৎ এমন আক্রমণে নয়, বরং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে ঠোঁট ছেড়ে দেয় আদ্রিয়ান। ওষ্ঠ জোড়া ছাড়া পেয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে মেঘ। এরপর ক্ষিপ্ত চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান, আপনি পাগল? মারা যাচ্ছিলাম আমি এখনই। দুষ্টু হাসি ঠোঁটে চুলিয়ে আদ্রিয়ান বলে, স্বামীর আদর পেয়ে কেউ মারা যায় না মেঘ। 9 বছরের ভালোবাসার বহিঃপ্রকাশ এইটুকু হবে স্বাভাবিক। রাগে দাঁত কটমট করে তাকায় মেঘ, চোখ দিয়ে যেন খুন করে ফেলবে আদ্রিয়ানকে। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে সে। কেবিনের বাইরে এসে দাঁড়ায় নোহা। সাহস করে দরজায় কড়া নাড়ে। চাপা কণ্ঠে ডাক দিয়ে বলে ওঠে, মেঘ, আমি নোহা, তুমি কি ভেতরে আছো? নোহা কণ্ঠ শুনে কেবিনের ভেতরে থাকা দুজনের হুঁশ ফিরে আসে। আদ্রিয়ানকে ঠেলে দূরে সরিয়ে সোফাই থেকে উঠে বসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় দুপুর 1টা। প্রায় কলেজের সব ক্লাস শেষ, এখনই ছুটি হয়ে যাবে। মেঘকে উঠে দাঁড়াতে দেখে আদ্রিয়ানও শোয়া থাকা অবস্থা থেকে উঠে বসে। এরপর বলে, মেঘ, কোথায় যাচ্ছ? আজ আর ক্লাস করতে হবে না, চলো বাসায় গিয়ে বাকি রোমান্স কন্টিনিউ করি। হঠাৎ আদ্রিয়ানের এমন প্রস্তাব শুনে কান গরম হয়ে যায় মেঘের, যেন এক্ষুনি ধোঁয়া বের হবে। চোখ বড় বড় হয়ে তাকিয়ে বলে, আপনি একাই বাসায় যান, আর পারলে জিয়াকে সাথে নিয়ে যান। দুজনে মিলে বাকি রোমান্স কন্টিনিউ করবেন। নির্লজ্জ, জঘন্য পুরুষ আপনি। মেঘের কথা শুনে আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে। এরপর চোখ টিপ দিয়ে বলে, এই জঘন্য
পুরুষ তোমার স্বামী হয় মেঘ। তাছাড়া বইয়ের সামনে একটু নির্লজ্জ হওয়া জায়েজ আছে। মেঘ রাগে দাঁত কটমট করে বলে, আপনি থাকুন এই জায়েজ নিয়ে, আমি গেলাম। কথাটা বলেই কাঁধে ব্যাগ নিয়ে মেঘ পা বাড়ায়। কেবিনের দরজার কাছে গিয়ে তার মাথার চুল আর ঠোঁটের লিপস্টিক ঠিক করে। ভিতর থেকে দরজা খুলে দেয়। কেবিনের ভেতরে মেঘকে দেখে নোহা বিচলিত কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুমি এতক্ষণ আদ্রিয়ান স্যারের কেবিনে কি করছিলে? তুমি কি অসুস্থ? শরীর খারাপ তোমার? নোহার কথা শুনে মেঘ ঘাবড়ে যায়। এখন সে কি উত্তর দিবে? মিথ্যা অজুহাত দিতে হবে তাকে। কিন্তু নোহা যে নাছোড়বান্দা, তাকে বিশ্বাস করবে? মেঘ বলে ওঠে, নোহা, হঠাৎ কলেজ গাউনে আমার শরীর অসুস্থ হয়ে যায়। মাথায় প্রচণ্ড ব্যথা আর হাত পা কেমন অবশ হয়ে গিয়েছিল। তখন হাঁটা চলার শক্তি ছিল না। তাই বাধ্য হয়ে আদ্রিয়ান স্যার কোলে তুলে ওনার কেবিনে নিয়ে আসেন। এতক্ষণ আমি বিশ্রাম নিলাম কেবিনে। নোহার দুশ্চিন্তা দূর হয় ও বলে, তোমার শরীর এখন কেমন? মাথায় ব্যথা কি কমেছে? আমি এখন সুস্থ আছি। মাথার ব্যথার জন্য ওষুধ খেয়েছি। নোয়া শান্ত হয়ে কেবিনের ভিতরে থাকা আদ্রিয়ানের দিকে তাকায়। মেঘের ভীত চোখ মুখ দেখে মনে হচ্ছে ও কোনো কথা লুকানোর চেষ্টা করছে না, মিথ্যা বলছে। আদ্রিয়ান স্যারের সাথে আসলে মেঘের কী সম্পর্ক? শুধুই কি আত্মীয়, না এর চেয়ে বেশি? যদিও নোহার আগে থেকে সন্দেহ ছিল। নোহা বলে, মেঘ, তোমার মাথা ব্যথা কি ওষুধ খেয়ে ঠিক হয়েছে, না আদ্রিয়ান স্যারের কেবিনে এসে ওনার সেবা যত্ন আর কাছে গিয়ে? নোহার কথার অর্থ বেশ ভালোই বুঝতে পারে মেঘ। ওর মুখে লজ্জার মৃদু আরবি ভাব ঘটে। তবে তাদের দুজনের কথার মাঝে দরজার আড়াল থেকে পুরুষালী এক কণ্ঠ ভেসে আসে, ডক্টর আদ্রিয়ান রেদওয়ানের ওষুধ খেয়ে সব রোগী সুস্থ হয়ে যায়। মাথা ব্যথা আর মনের সব অসুখ সারাতে আমি পারি। নোহা। হঠাৎ আদ্রিয়ানের কণ্ঠ শুনে নোহা থতমত খেয়ে যায়। ভেতরে যে আদ্রিয়ান স্যার ছিল তা হয়তো নোহা ভুলে গেছে। আদ্রিয়ান স্যার দরজার আড়াল থেকে সম্মুখে আসে। মেঘের ঠিক পিছনে দাঁড়িয়ে নোহার দিকে তাকায়। নোহা এবার লজ্জায় মারা যেতে ইচ্ছে করছে। জিহ্বা দিয়ে ঠোঁট কেটে মাথা নিচু করে ফেলে। যতই হোক আদ্রিয়ান তার স্যার হয়। এইসব কথা যে শুনে ফেলবে তার আশা করেনি। নোহার অবস্থা দেখে মেঘ চোখ দিয়ে আদ্রিয়ানকে শাসায়। এরপর বলে, নোহা, চলো ক্লাসে যাই। শেষ ক্লাস হয়তো শুরু হয়ে যাবে। নোহা চোখের উপরে উঠিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। এর আগেই তার চোখে পড়ে আদ্রিয়ানের ঠোঁটে লেগে থাকা লাল রঙের ওপর। নোহা তীক্ষ্ণ চোখে তাকায়। এরপর সন্দেহবোধক দৃষ্টি নিয়ে মেঘের ঠোঁটের দিকে তাকানোর পরে দুই দুয়ে চার হয়ে যায়। মেঘ নোহার হাত ধরে কেবিন থেকে বের হয়ে যেতে চায়। এর আগেই নোহা ওকে থামিয়ে আদ্রিয়ানকে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আপনার ঠোঁটে লাল রং রয়েছে রয়েছে মেবি আপনি ঠোঁটে লিপস্টিক দিয়েছেন। না হয়তো। যার ঠোঁটে। নোহার কথা শেষ হওয়ার আগেই তড়িৎ বেগে মেঘ তাকে থামিয়ে দেয়। আদ্রিয়ান দ্রুত তার ঠোঁটে আঙুল ছোঁয়ায়। সত্যি সেখানে লিপস্টিক লেগে আছে। মেঘ বলে, নোহা, চলো এখান থেকে। নোহা হাত ধরে মেঘ দ্রুত তাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। জোরে শব্দ করে মেঘকে পরামর্শ দিয়ে বলে ওঠে, মেঘ, তুমি কি ওয়াশরুম থেকে ঠোঁটটা মুছে আসবে? যদিও তোমার ঠোঁটে লাল লিপস্টিক নাই, কোথাও উধাও হয়ে গেছে। নোহার কথা শুনে মেঘের লজ্জা বাড়ে। সে সিঁড়ি দিয়ে নামার সময় আদ্রিয়ানের দৃষ্টি সীমানার বাহিরে যাওয়ার আগে মেঘ একবার পিছনে ফিরে তাকায়। আঙুল দিয়ে ঠোঁট ছুঁয়ে ব্লাশিং করতে থাকে আদ্রিয়ানের। মেঘের দিকে তাকিয়ে উড়ন্ত চুমুক ছুঁড়ে দেয় আর হাতের ইশারা করে প্রথমে নিজেকে বোঝায়। এরপর লাভ এঁকে মেঘের দিকে হাত বাড়িয়ে দেয়। কথার ইশারায় বোঝায়, আই লাভ ইউ মেঘ। কিন্তু আদ্রিয়ানের এমন প্রপোজ এর উত্তরে মেঘ বেঞ্চি কাটে। মেঘ এরপর সিঁড়ির নিচ দিয়ে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসি দেয়। মনে মনে বলে, আই লাভ ইউ টু আদ্রিয়ান। শেষের ক্লাসে দ্বিতীয় সারিতে একা বসে আছে নোহা।
পাশে তিহান নেই, কিন্তু তিহান কোথায় চলে গেল? সকাল থেকে প্রতিটা ক্লাস করেছে, কিন্তু হঠাৎ কি হলো ওর? নোয়া ক্লাসরুমের চারপাশে নজর বোলায়, কিন্তু কোথাও তিহান নাই। তখন সিঁড়ি নিয়ে নিচে নামার সময় তিহানের মুখ এমন দেখাচ্ছিল কেন? কি হয়েছে? তিহান আজ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? ঝগড়া করিনি, তর্ক করলো না, শান্ত চুপচাপ। কিন্তু নোহা কেন তিহানকে নিয়ে ভাবছে? এত কি হয়েছে ওর? তিহান ওর শত্রু হয়, কিন্তু নোহার মনও মানছে না। একবার তিহানকে দেখার ইচ্ছা করছে তার। গল্প তোমার নামে নীলছে তারা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।